আজকের আলোচনার বিষয় লেখক পান্নালাল প্যাটেলের অদল বদল গল্প। পান্নালাল প্যাটেল একজন গুজরাটি ভাষার গুজরাটি সাহিত্যের লেখক। তার লেখা গল্প অদল বদল একটা নির্দিষ্ট প্রাদেশিকতার সীমানাকে ছাড়িয়ে আজকের সর্বভারতীয় শুধু নয়, সারা বিশ্বের দরবারে এই গল্পটা একটা চিরস্থায়িত্ব লাভ করেছে, অর্থাৎ চিরস্থায়ী আসন লাভ করেছে। তাহলে আজকের আমরা আলোচনা করব পান্নালাল প্যাটেলের অদল বদল গল্প। সেই অদল বদল গল্প আমাদের জীবনে ঠিক কিভাবে প্রভাব ফেলে বা প্রভাব ফেলছে, আমাদের জীবনে এই অদল বদল গল্পের ভূমিকা কি, এই গল্পে যে শিক্ষণীয় দিক রয়েছে সেটা আমাদের জীবনে আগামী দিনে কিভাবে আমাদের জীবনকে সামনের দিকে চালিয়ে নিয়ে যাবে বা চালিত করবে, তা নিয়ে আমরা আলোচনা করব। আর সেই আলোচনার আগে আমি একটু আগে বললাম যে আলোচনার আগে আমরা এটাকে উপলব্ধি করব, অনুভব করব। আর উপলব্ধি করার জন্যই এই অদল বদল গল্পে যে মূল বিষয় রয়েছে, যা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের কাছে শিক্ষণীয়, আমাদের জীবনে অত্যন্ত দরকারি, প্রয়োজনের, সেটাকে আগে একটা গান শুনে উপলব্ধি করব। তারপরে আমরা এর উপরে সার্বিক আলোচনা শুরু করব। গানটা তোমরা মন দিয়ে শুনবে আগে। গানটা শুনলে তো গানটার মধ্যে যে গভীর অর্থ লুকিয়ে রয়েছে ওটাকেই উপলব্ধি করতে চেয়েছিলাম, আর তোমাদেরকে ওই গভীর অর্থটাকে উপলব্ধি করতে বলেছিলাম। আমার এতদিনের অভিজ্ঞতায় আমি এই গানের ভেতরে লুকিয়ে থাকা যে মর্মটাকে উপলব্ধি করতে পেরেছি বা করছি, তোমরা যদি তাকে উপলব্ধি করতে পারো তাহলে জীবনে এত দূর পৌঁছতে পারবে, এমনভাবে তোমাদের স্বপ্নের আকাশটাকে ছুঁতে পারবে, হয়তো অন্য কারোর দ্বারা ছোঁয়া সম্ভব নয়। আমি যেটা বলতে চাইছি যে বন্ধু প্রত্যেকের জীবনে এতখানি জুড়ে আছে, যে বন্ধু আমাদের যে স্বপ্ন, যে লক্ষ্য, তাকে পূরণ করতে একেবারে 100% সাহায্য করে। তবে আদর্শ বন্ধু,
প্রকৃত বন্ধু। এই কথাটা খুব সহজ, কিন্তু কথাটা গভীর। আর এই সহজ কথাটা, এই গভীর কথাটা, এই মূল্যবান কথাটা আমরা জানি, বুঝি, কিন্তু কখনো কখনো ভুলে যাই। আর ভুলে যাই বলে আমাদেরকে আবার মনে করিয়ে দেওয়ার দরকার হয়, আমাদেরকে আবার স্মরণ করিয়ে দেওয়ার দরকার হয়। আমরা ছোটবেলা থেকে প্রত্যেকেই একটা গল্প পড়েছি, গল্প শুনেছি, যে গল্পটা কোনোদিন ভোলার নয়। একটা ছোট্ট একটা গল্প, দুই বন্ধুর, এর আগে আলোচনা প্রসঙ্গে হয়েছিল। দুই বন্ধু গভীর জঙ্গলের পথ ধরে যাচ্ছে, আর হঠাৎ করে জঙ্গল থেকে এক ভাল্লুক বেরিয়ে পড়েছে। তো তাকে দেখে দুইজনই তো ভয়ে একেবারে কাতর, ভয়ে কাঁপছে। কিন্তু এই মুহূর্তে যে বন্ধুর পাশে থাকা উচিত, যাকে বন্ধুর পাশে থাকা উচিত, বা দুজনের পাশে থাকা উচিত, দুজনে মিলে এই যে আসন্ন বিপদটার হাত থেকে কিভাবে বাঁচা যায় তার পরিকল্পনা করা উচিত, এবং দুজনে মিলেই সেই সমস্যার মোকাবেলা করা উচিত, লড়াই করা উচিত। তা না করে একজন বন্ধু তাকে ফেলে পালালো, মানে নিজের প্রাণটাকে বাঁচালো। সে গাছে উঠতে পারে তাই গাছে উঠে পড়লো, আর একজন বন্ধু অসহায়, কি করবে? অসহায় অবস্থায় বিপদের সময় এক হচ্ছে বুদ্ধিটাকে নষ্ট করলে হবে না, নিজের উপরে ভরসা, বিশ্বাস, আস্থাটাকে রাখো, ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো। যদিও পরিস্থিতি এমন হয়ে যায় মাথা ঠান্ডা রাখার মতো নয়, তবে ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করতে হবে, যে এখান থেকে কি করে আমি উদ্ধার পাবো। হ্যাঁ, উপস্থিত বুদ্ধির জোরে বন্ধু একজন মৃত মানুষের অভিনয় করলো, আর ভাল্লুকের হাত থেকে রেহাই পেল। কিন্তু তারপরে সে বুঝতে পারলো যে সত্যি যে এই বন্ধু তার জীবনের খাঁটি বন্ধু ছিল না, এই বন্ধু তার জীবনের আসল আদর্শ বন্ধু ছিল না। তার মানে বন্ধুর মুখোশে এক অর্থে সুবিধাবাদী, শয়তান, সুযোগ সন্ধানী, ও যে কোনো সময় ছুরি মারার অপেক্ষাতেই ছিল। আর আজকে ছুরি মারল, ও সুবিধার জন্য ছিল, সুবিধা এতদিন পাচ্ছিল, কিন্তু আজকে ওর মুখোশটা খুলে গেল। হ্যাঁ, বন্ধু এমন একজন যাকে পাশে পেলে আমরা দুনিয়া জয় করতে পারি। বন্ধু এমন একজন যাকে পাশে পেলে আমরা সব বিপদ আপদ থেকে কেটে বেরিয়ে আসতে পারি। বন্ধু এমন একজন, আমরা বিপদে পড়ার আগে বন্ধুই আমাদেরকে আটকে দেয়। বন্ধু এমন একজন, আমরা যখন ওই গর্তে হোঁচট খেয়ে পড়তে যাই তার আগে আমাদের হাতটা ধরে ফেলে। বন্ধু এমন একজন যে বন্ধু আমাদেরকে সঠিক দিশা দেখায়। কিন্তু আজকে প্রকৃত বন্ধুর যথেষ্ট অভাব রয়েছে। আজকে প্রকৃত বন্ধু কে, আদর্শ বন্ধু কে, তাকে চেনাই মুশকিল। মুখোশের আড়ালে আসলে সে শয়তান কিনা আমরা বুঝতে পারি না। সে অভিনয় করছে কিনা, বন্ধুত্বের অভিনয় করছে কিনা সেটাও আমরা বুঝতে পারি না। পরিস্থিতি আমাদেরকে অনেক সময় পরবর্তীতে বুঝিয়ে দেয়, তখন অনেক সময় দেরি হয়ে যায়, বড় বিপদে পড়ে যাই আমরা। তাই বন্ধু নির্বাচন করা যেমন কঠিন, তেমনি এটাও কঠিন বন্ধুত্বটাকে টিকিয়ে রাখা বা বজায় রাখাটাও দুই পক্ষের সমান ত্যাগ স্বীকারের মাধ্যমে সম্ভব হয়। এবং দুই পক্ষের সমানভাবে দায়িত্ব, দুইজনের সমানভাবে দায়িত্ব হচ্ছে ওই বন্ধুত্বের বন্ধনটা অটুট রাখা, মজবুত রাখা। এটা দুই পক্ষেরই দায়িত্ব। এক পক্ষ থেকে কিন্তু কোনোদিন বন্ধুত্ব টেকে না, এক পক্ষ থেকে কোনোদিন সম্পর্ক টিকতে পারে না। একজন দিয়ে যাবে আর একজন শুধু সুবিধা নিয়ে যাবে, এটা হতেই পারে না। সম্পর্ক টিকিয়ে রাখা এটা কখনো পদ হতে পারে না যে কোনো সম্পর্ক। আবার যে কোনো সম্পর্কের মাঝে বন্ধুত্বটাও খুব জরুরি, যে কোনো সম্পর্কের মাঝে। আমি যদি বন্ধুর মতো ফ্রি হতে না পারি, কারোর উপরে ভরসা করতে না পারি, আমি যদি বন্ধুর মতো
তাকে নিজের মনের কথা বলতে না পারি, সমস্যার কথা বলতে না পারি, যদি এটাই হয় যে আমি সমস্যায় পড়েছি, আমি জানি আমি সমস্যায় পড়েছি, আমি জানি আমি বিপদে পড়েছি, তাহলে আমি এমন একজনকে খুঁজবো যে আমার বিপদের কথা শুনে, আমার সমস্যার কথা শুনে, আমার কষ্টের কথা শুনে সাথে সাথে কিন্তু আমাকে বকা দেবে না, সাথে সাথে আমাকে কিন্তু উপদেশ দেবে না, সাথে সাথে আমাকে কিন্তু আঘাত করবে না, সাথে সাথে আমাকে কিন্তু ছেড়ে পালাবে না। তাহলে কি করবে? আমি জানি আমি বিপদে পড়েছি, আমি তো জানি, জেনে বুঝেই তো আমি এসেছি তোমার কাছে। কিসের জন্য এসেছি? আমি অবলম্বন খুঁজে এসেছি, আমি তোমার কাছে ভরসা খুঁজে এসেছি, আমি তোমার কাছে আত্মবিশ্বাস খুঁজে পাওয়ার জন্য এসেছি। আমি কিন্তু জানি আমি বিপদে পড়েছি, সমস্যায় পড়েছি, তাও এসেছি। কেন? কারণ তুমি যদি সমস্ত কিছু জানা সত্ত্বেও আমাকে দুহাত বাড়িয়ে টেনে নাও, তাহলে তো তুমি সঠিক বন্ধু, প্রকৃত বন্ধু, তাহলে তো তুমি আমার কাছে সত্যি আদর্শ বন্ধু। আর যে বিপদে পড়ে আসার পরে আগে চারটে জ্ঞান দেয়, কেন গিয়েছিলি, কেন গিয়েছিল, এটা তো বিপদ আছে, তুই জানতিস, তুই জানিস না এত বড় বিপদ হবে, তাহলে তুই গিয়েছিলি কেন? আরে আমি তো বিপদে পড়েই গেছি, তো তোমার কাছে তো পড়ে যাওয়ার পরে জ্ঞান শুনতে আসেনি, জ্ঞান দেওয়ার লোক তো সারা দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, পাড়া প্রতিবেশীরা তো আছেই, তারা তো জ্ঞান দেওয়ার জন্য জানলা খুলেই বসে রয়েছে সারাক্ষণ। কে এলো আর কে গেল প্রতিবেশীর বাড়িতে, সারাক্ষণ কিন্তু তাকঝাক করছে, উকি ঝুঁকি মারছে, তো জ্ঞান দেওয়ার জন্য বহু লোক আছে, কিন্তু কে নেই? আদর্শ বন্ধুর বড় অভাব। তাহলে আদর্শ বন্ধু কে হতে পারে? বাবা হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, দাদা হতে পারে, দিদি হতে পারে, ঠাকুরদা হতে পারে, ঠাকুমা হতে পারে, বাড়ির সমস্ত সদস্যরাই হতে পারে, সকল সদস্য, পাড়া প্রতিবেশী হতে পারে, শিক্ষক শিক্ষিকা হতে পারে, সমাজের যে কোনো মানুষ হতে পারে। কারণ সম্পর্কটা বন্ধুত্বের, আর যে কোনো সম্পর্ক সেটা কিন্তু বন্ধুত্বের মধ্য দিয়ে যদি বজায় রাখা যায় তবেই কিন্তু টিকে থাকে যে কোনো সম্পর্ক, যে কোনো সম্পর্ক। আর সেই বন্ধুত্বের বন্ধনটা তখনই মজবুত হয় যদি আমি বিপদে পড়ে অসহায় হয়ে দুঃখে কষ্টে তোমার কাছে আসি। তুমি আগে প্রশ্ন নয়, তুমি আগে প্রশ্ন করো না যে কেন গিয়েছিলে, তুমি জানতে তো বিপদ হবে, প্রশ্ন না, প্রশ্ন করার জন্য বহু লোক আছে, সময়ও আছে। তুমি আগে দু হাত বাড়িয়ে আমাকে আশ্রয় দাও, আমি তোমার কাছে এসেছি তো, অসহায় হয়ে এসেছি তো, কিসের জন্য এসেছি? আমি তো চাইছি অবলম্বন, আশ্রয় চাইছি, আমি তো সান্ত্বনাটা চাইছি, প্রবোধ চাইছি, আমি তো সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য রাস্তা চাইছি। তাহলে আমাকে রাস্তাটা দেখাও তুমি আগে, তারপরে সমস্যার সমাধানের পরে তারপরে তুমি আমাকে পরামর্শ দাও, উপদেশ দাও, কিন্তু চারটে থাপ্পড় দিও না। চারটে থাপ্পড় দেওয়ার জন্য সমাজ আছে, রেডি হয়ে বসে আছে, থাপ্পড় কখন মারবে। তার সমাজের সবাই তো রেডি হয়ে, মানে তৈরি হয়ে বসে আছে, আঘাত করার জন্য বসে আছে, শারীরিকভাবে আবার মানসিকভাবেও। তাহলে বাড়ির লোকের কাছ থেকেও যদি আমি আঘাত পেতে থাকি, থাপ্পড় পেতে থাকি, তাহলে আমি কোথায় যাব? আমি আশ্রয়হীন হয়ে যাব। আর সেই আশ্রয়হীন হওয়ার হাত থেকে বাঁচায়, আশ্রয় দেয় বন্ধু। আর সেই বন্ধু, প্রকৃত বন্ধু, যে একে অপরের বিপদে আপদে সুখে দুঃখে একেবারে ঝাঁপিয়ে পড়ে। আমরা এই গল্পে দেখব এমন বন্ধুত্বের দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত। এমন অনেক দৃষ্টান্ত আমরা দেখি, কিন্তু দেখি দুদিন পরে কি হয়? ভুলে যাই, ভুলে গিয়ে আবার আমরাই আমাদের গতানুগতিক সেই ধারণাটাকে বয়ে নিয়ে আসি, বয়ে নিয়ে চলি। কোনোদিন ফেসবুকে দেখলাম, কোনোদিন ইউটিউবে দেখলাম, কোনোদিন বইতে পড়লাম, কোনোদিন কারোর কাছে গল্প শুনলাম, কোনোদিন নিজের চোখে বন্ধুত্বের এরকম অসাধারণ একটা নজির বা উদাহরণ দেখলাম। সাথে সাথে আমাদের মনটা কেমন যেন কি বলবো, ছুঁয়ে যায়, মনটা ছুঁয়ে যায়, বাহ অসাধারণ, অসাধারণ, সত্যি এই তো বন্ধু হওয়া উচিত। কিন্তু তারপরে দুদিন পরে আবার ভুলে যাই, আবার ভুলে গিয়ে আবার যেই গেছিল। তাহলে আমরা মানুষ সবাই বুঝি, জানি, কিন্তু উপলব্ধি করার যখন সময় আসে তখন কোথাও না কোথাও আমাদের সেই উপলব্ধি করার বোধটা হারিয়ে যায়। আবার উপলব্ধি করলেও এটা সাময়িক হয়ে ওঠে, সাময়িক উপলব্ধি করি, তাই আবার পরবর্তীতে যে কি সেই হয়ে যায়। তাই আমাদের মাঝে মাঝে আবার ওই সাধারণ অথচ গভীর
অথচ একটা মূল্যবান সেই বিষয়টাকে নিয়ে আবার নতুনভাবে নতুন রূপে আসতে হয়। আমাদের বিবেকটাকে জাগ্রত করার জন্য, আমাদের চেতনাটাকে জাগিয়ে দেওয়ার জন্য, আমাদের মনুষ্যত্ব বোধটা যেটা হারিয়ে গিয়েছিল সেটাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। এই অবক্ষয়ের সময় এই গল্প যে আমাদের কাছে অক্সিজেনের মতো, বেঁচে থাকার সব থেকে আবশ্যিক এই বন্ধুত্ব। আজ বন্ধুত্ব ছাড়া পরিবার, সমাজ নড়বড়ে। আমি বলেছি একটু আগে, বন্ধুত্বের সম্পর্কটাই যে কোনো সম্পর্কে থাকবে, তবে কি আমি মন খুলে আমার মনের কথাটা বলতে পারবো। সমাজ জীবনেও তাই থাকা উচিত। প্রত্যেকটা মানুষ একটা বন্ধুত্বের সম্পর্কে বন্ধনে বাধা পড়বে। হতে পারে ও হিন্দু, হতে পারে ও মুসলিম, হতে পারে ও শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, হতে পারে। সম্প্রদায়গত দিক থেকে আলাদা আলাদা, ধর্মগত দিক থেকে আলাদা আলাদা, পোশাক পরিচ্ছদের দিক থেকে আলাদা আলাদা, ভাষার দিক থেকে আলাদা আলাদা, খাওয়া পড়ার দিক থেকে আলাদা আলাদা। তাহলে আলাদা আলাদা তো হবেই। এত বড় দেশ ভারতবর্ষ, এত বড় একটা পৃথিবী, এত দেশ, এত মানুষ, তাহলে কত বৈচিত্র্যতা, কত ভিন্ন ভিন্ন বিষয় আছে। কিন্তু এই বৈচিত্র্যতার মধ্যে যে ঐক্য, সেই ঐক্যই হলো আমাদের ভারতবর্ষের সনাতন ঐতিহ্য। এটা আমাদের গর্বের। কিন্তু সেই ঐক্যকে মাঝে মাঝে ভাঙার জন্য উঠে পড়ে লাগে একটা শ্রেণী বিচ্ছিন্নতাবাদী শক্তি, যাদের বিরাট বড় স্বার্থ জড়িয়ে রয়েছে এর মধ্যে, যাদের বিরাট বড় সুবিধা জড়িয়ে রয়েছে। যদি স্বার্থ না জড়িয়ে থাকবে, যদি সুবিধা না জড়িয়ে থাকবে, তাহলে শান্তিপ্রিয় মানুষগুলোকে, শান্তিকামী মানুষগুলোকে ওনারা কেন মাঝে মাঝে উস্কে দেন পরস্পরের বিরুদ্ধে লড়াই করার জন্য? আমরা কি লড়াই চাই, লড়াই করতে চাই, না আমরা রক্তপাত চাই? চাই না। আমরা শান্তিতে বাঁচতে চাই, সবাই মিলেমিশে বাঁচতে চাই। আমাদের মধ্যে ওই বোধটা আসেনি, কিন্তু ওই বোধটাকে জোর করে ঢোকানো হয়, জোর করে ঢোকানো হয়। এই দেখ, এই যে তুই টুপি পরে আছিস না, তুই কিন্তু মুসলিম, তোর মাথায় ছোট থেকে আমার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, একটা বীজ ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর একটা ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে। আবার এদিক থেকে দেখ, তোর মাথায় কিন্তু টুপি নেই, তুই হিন্দু, হ্যাঁ, আর ওর দেখ ওর মাথায় কিন্তু টুপি আছে, ও কিন্তু মুসলিম। তাহলে এই যে বাইরের এই যে মুখোশ, বাইরের এই যে আবরণটাকে আমাদের সামনে পেশ করা হয়, কিন্তু ভেতরেরটা, মানে এই যে হাত কাটলো দুজনে, এ দেখ রক্ত পড়ছে লাল, আমাদের সবার দেহে ওই একই রক্ত বইছে। আমাদের সবার দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ সবই তো একই। না, ওই বোধটা আমাদের মধ্যে জাগানো হয় না। আমাদের এই বোধটা আমাদের মধ্যে তৈরি করে দেওয়া হয় যে ও কিন্তু হিন্দু, ও কিন্তু মুসলিম, এ কিন্তু এই জাতি, ও কিন্তু ওই জাতি। আবার এটাই বলা হয় আমাদেরকে, দেখো তোমরা কিন্তু মানুষ হয়েও, তোমরা মানুষের মতো মানুষ হও। সেই শিক্ষাটা বাড়ির থেকে প্রথম আসে। একজন শিশু বাড়িতেই তো প্রথম বেড়ে ওঠে, তাহলে প্রথম কিন্তু বাড়ি থেকেই শিক্ষাটা আসে। যদিও বাড়ি, যদিও পরিবার সমাজের বাইরে নয়, তার মানে সমাজ জীবনেই শিক্ষাটা শিশু প্রথম পাচ্ছে, বাড়ি থেকে প্রথম পাচ্ছে। তাহলে বাড়ির লোকজন আমরা কি করছি? বাড়ির লোকজন আমরাই এই আমাদের ছোটদের মনের মধ্যে বীজটাকে ঢুকিয়ে দিচ্ছি। আবার এদিকে বলছি, মানুষ হতে হবে, সত্যি কথা বলতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, মানবতা বোধে উন্নীত হতে হবে, চারদিকে মানবতার বাণী ছড়িয়ে দিতে হবে, মানুষকে আপন করে নিতে হবে। আবার ঠিক পরক্ষণে যখন সেই রকম পরিস্থিতি এলো, হঠাৎ করে পাল্টি খেয়ে গেল, দেখুন ওই যে দেখ, ওই যে যাচ্ছে টুপি পরা লোকটা, একা একা যাচ্ছে, দেখ আমরা এখানে কিন্তু অনেক বেশি আছি, ধর ধর ওকে, ধর মোড়ের মাথায় একবারে মেরে ফেল, মেরে দেখ। কারণ আমরা এখন সংখ্যাগরিষ্ঠ এই এলাকায়, আমরা এখানকার রাজা, বুকে আমাদের বড় বল, দম দেখাচ্ছি আমরা,
আবার আমরাই যখন এই সংখ্যা গরিষ্ঠ এই এলাকার থেকে যাব এমন একটা জায়গায় যেখানে ওই টুপি পরা মানুষগুলোর সংখ্যা ওই এলাকাতে বেশি, আমরা সেখানে অতি কি বলবো সংখ্যার দিক থেকে একেবারে ক্ষীণ হয়ে গেলাম, তখন কিন্তু যেতে হয় আমাদেরকে ভয়ে ভয়ে। বাবা অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, এই মুসলিমরা, আমি এখানে একা যাচ্ছি আমার ফ্যামিলি নিয়ে, না জানি কি হয়ে যাবে, যদি আক্রমণ করে, যদি আঘাত করে, বাবা ভয়ে বুকটা কিন্তু খালি হয়ে যায়। কোনোভাবে পেরিয়ে যেতে পারলে বাবা বেঁচে গেছি, এবার দেখি কে আছে। তো ওই পাড়ার কুকুর ভুল করে যখন এই পাড়ায় ঢুকে পড়ে, যেরকম অবস্থা আমাদের অবস্থা ঠিক তাই। তারপরে পাড়ার কুকুর যেমন একবারে গ্যাং মানে দল বেঁধে যেমন ভাবে অ্যাটাক করে, আক্রমণ করে, কি দেখা যায় ওই কুকুরটা প্রাণ নিয়ে যেভাবে পাই করে পালায়, রাস্তার এদিক ওদিক পা একবারে ছড়িয়ে যাচ্ছে, স্লিপ খেয়ে যাচ্ছে, প্রাণ নিয়ে মানে বাঁচার জন্য লড়াই করছে। তারপরে ওই পাড়া নিজের পাড়ার গলিতে ঢুকে ঘুরে দাঁড়ায়, দেখি এবার আপনার গলি মে কুত্তা ভি শের হতা হ্যায়, দেখি কে আসবে। ঠিক অবস্থাটা আমাদের এইরকম হয়ে গেছে। যখন আমরা এই পাড়ায় বেশি তখন কিন্তু আমাদের বিশাল দম, তখন আমরা বলছি আমরা কিন্তু হিন্দু, জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, উড়িয়ে দেবো। আবার ওপাড়ায় যখন আমরা যাচ্ছি একা, তখন ওখানে গিয়ে আমাদের বুকটা খালি হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, আমরা ভয় পাচ্ছি আর কখন এই রাস্তাটা পেরিয়ে যাবো যেভাবে হোক। আর ও পাড়ায় থাকা কিন্তু মুসলিমরা তখন বলছে আমরা কিন্তু পাড়ার রাজা, এখন সংখ্যা এখানে বেশি, দম এখানে দেখাবি না। আরে দেশটা আমার, তো দেশটা তো আমাদের, দেশটা আমাদের প্রত্যেকের সবার, আমরা এই দেশের নাগরিক, আমরা ভারতীয়, ভারতবাসী, আমরা যে কোনো রাজ্যে যাব এটা আমাদের অধিকার, যে কোনো জায়গায় আমরা মুক্তভাবে বিচরণ করব, ঘুরে বেড়াবো, এটা আমাদের রাইট। আমরা এই রাজ্যে আছি, ওই রাজ্যে গেলে আমরা কেন ভয়ে যাব? ওই রাজ্য থেকে ওই রাজ্যে গেলে, ওই এলাকায় গেলে আমরা কেন ভয়ে যাব? ওই পাড়ায় গিয়ে কেন আমাদের গা ছমছম করবে? ওই পাড়া থেকে এই পাড়াতে গেলে আমরা কেন সাহস দেখাবো? গোটা দেশটাই তো আমার, যে কোনো জায়গাতে আমরা নির্ভয়ে বিচরণ করব, সবাই স্বাধীনভাবে মাথা উঁচু করে। কেন আমাদেরকে প্রতিনিয়ত ভয়ে থাকতে হবে? কেন থাকতে হবে? আমি কে, হিন্দু না মুসলিম? আরে আমি তো মানুষ। আমাদের বাড়ি থেকে এটা তো শিক্ষা দেয়, আমাদের স্কুল থেকে তো এটা শিক্ষা দেওয়া হচ্ছে, সমাজে তো এটাই শিক্ষা দেওয়া হচ্ছে, প্রত্যেকে আমরা বলছি তোমরা মানুষ হও। আবার এদিকে বলছি সময় বিশেষে কিন্তু এটা একটু ভুলে যাও, ভুলে গিয়ে কি করো, ওই যে ধর্ম সম্প্রদায়কে নিয়ে একটু পরিস্থিতিকে উত্তপ্ত করে দাও। সবাই যখন মারছে তোমরাও মেরে ফেলো। কেন মারছে? কিসের জন্য মারছে? মারছই বা কেন? তোমরা মারছো বলে আমাকেই মারতে হবে, তার কোনো মানে আছে নাকি? তুমি এটা এই ধারণা, এই মতাদর্শে বিশ্বাস করো মানে কি আমিও মতাদর্শে বিশ্বাস করবো? কেন? আমার তো নিজের ম্যাচুরিটি হয়েছে, আমি তো পরিণত, তাহলে আমিও ভাবনা চিন্তা করতে পারি, বিচার বিশ্লেষণ করতে পারি, আমি ভেবে দেখবো কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তুমি একটা শ্রেণী, তোমার স্বার্থ জড়িয়ে রয়েছে, তুমি এসে আমার কানে বিষ ঢাললে, বিষ যে জানিস ওই ধর্ম সম্প্রদায় কিন্তু তোর বিরুদ্ধে এরকম কথা বলেছে, ও কিন্তু আলাদা। আবার ওর কানে বিষ ঢালছে, না ওরা কিন্তু আলাদা। এই যে দ্বিবিভাজনের নীতি, এই যে ডিভাইড অ্যান্ড রুল, এটা অনেক আগে খেলে গিয়েছিল। কে, কারা? ব্রিটিশরা। ভয়ঙ্কর কূটনীতি ধরতে পারত, ভয়ঙ্কর রাজনীতি জানতো তারা জানতো কিভাবে ঐক্যটাকে ফাটল ধরিয়ে একেবারে অনৈক্যে পরিণত করে দেওয়া যায়, তারা জানতো। আর জানতো বলেই ওই নীতিটাকে তারা বারবার প্রয়োগ করেছে, বিভেদের নীতি প্রয়োগ করেছে, দ্বিবিভাজন, দ্বিজাতি তত্ত্বকে প্রয়োগ করে এতদিন ধরে তারা ক্ষমতাটাকে ধরে রেখেছে। কিন্তু পেরেছে কি? পারেনি। তাই এটা তো জানা উচিত, যারা ক্ষমতাবান, যারা স্বার্থপর, যারা সুবিধাবাদী, তাদের জানা উচিত যে একদিন 2 দিন এই নীতিটাকে কাজে লাগিয়ে মানুষকে বোকা বানিয়ে রাখা যায়, বিভ্রান্ত করা যায়। কিন্তু যেদিন তাদের চেতনাটা আবার জাগ্রত হবে, চেতনার উপরে যে সংস্কারের কুসংস্কারের পর্দাটা আচ্ছন্ন হয়ে রয়েছে, সেটা যেদিনকার সরে যাবে, সেদিনকার কিন্তু তোমাদের নিস্তার নেই, রেহাই নেই। কারণ মানুষ শান্তি চায়, রক্তপাত চায় না। মানুষ কিন্তু শান্তিতে বসবাস করতে চায়, বাঁচতে চায়।
আজকের এই সময় দাঁড়িয়ে এই গল্প কতটা সময়ের উপযোগী, কতটা যুগোপযোগী আমরা কিন্তু বুঝতে পারছি। মাঝে মাঝে চারদিকে কেমন যেন একটা থমথমে বাতাবরণ তৈরি হয়ে যায়, মাঝে মাঝে চারদিকে যেমন কেমন যেন একটা অদ্ভুত একটা সমাজকে আমরা দেখতে পাই। সবাই আছি, ভালো আছি, মিলেমিশে আছি, হঠাৎ করে কোনো কোনো ঘটনায় কেমন যেন তোলপাড় হয়ে যায়, গা ছমছম করতে লাগে, নিজেদের একটা ভয় ভয় লাগে। আরে এ কে দে, কোন দেশকে দেখছি, এ কেমন সমাজকে দেখছি। হঠাৎ করে দেখা যাচ্ছে একই পাড়ায় থাকা, পাশাপাশি বাড়িতে থাকা হিন্দু মুসলিম পরস্পরকে একটা সন্দেহের চোখে দেখছে, যেন ও আমার একটা শত্রু, যে কোনো সময় ছুরি মারতে পারে। অথচ এরা আমরা একসাথে আছি। এ বাড়ির ছেলেটা বা মেয়েটা ওই বাড়িতে যায়, ওই বাড়ির ছেলে মেয়েটা এ বাড়িতে আসে, সব দুজনেই মিলেমিশে স্কুলে যায়। কি বন্ধুত্ব, দুজনের মধ্যে কি ভালো সম্পর্ক। অথচ হঠাৎ করে একটা ঘটনা সব কিছুকে এলোমেলো করে দেয়। সব কিছু কখন করে দিতে পারে না, যদি নিজেদের ওপরে বিশ্বাস আস্থা ভরসা না থাকে, সম্পর্কটা যদি নড়বড়ে হয়, তাহলে কিন্তু ওই মন্ত্রণা দানকারী মানুষগুলো কানে বিষ ঢেলে, সাম্প্রদায়িকতার বিষ ঢেলে কি করে ওই বন্ধনটাকে, বন্ধুত্বের বন্ধনটাকে একবারে শেষ করে দিতে পারে। কিন্তু না, এখানে কোনো কিছুই, এই গল্পে কোনো কিছুই বন্ধুত্বের এই সম্পর্কটাকে শেষ করতে পারেনি। কি সুন্দরভাবে লেখক পরিবেশন করেছেন, একটা অমৃতের পাত্র বা ভাণ্ডার, অমৃত আর হিসাবের কথা বলছি না, অমৃতের পাত্র বা ভাণ্ডার। সেই অমৃতের পাত্র বা ভাণ্ডারে একটা অমৃত হলো বন্ধুত্ব, অনেকটা জুড়ে আছে বন্ধুত্ব প্রধান এখানে। আসল অমৃত সেটা হচ্ছে বন্ধুত্ব, খাঁটি বন্ধুত্ব। তবে এই অমৃতের পাত্রতে শুধু বন্ধুত্ব নেই, অদল বদল যদি একটা অমৃতের পাত্র হয় এই গল্পটা, তাহলে এই অদল বদল গল্পে অমৃতের পাত্রের মধ্যে যেমন অমৃত অর্থাৎ বন্ধুত্বরূপ অমৃত আছে, তেমনি এখানে আরো কিছু অমৃত রয়েছে। যেমন সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য, মিলনের মতো অমৃত আছে। এখানে আছে মায়ের স্নেহ ভালোবাসা, মায়ের স্নেহের বন্ধন আছে, মাতৃত্বের কথা আছে। এটাও কিন্তু ওই অমৃতের পাত্রে আরেকটু অমৃত। আবার এখানে আছে একজন অভিভাবকের চেতনার উদয়। একজন অভিভাবক কিভাবে তার সন্তানকে বুঝবেন, বুঝে তাকে কিভাবে চালিত করবেন, কিভাবে তার সঙ্গে মিশবেন, কিভাবে সঠিক রাস্তা দেখাবেন, কিভাবে তাকে প্রকৃত শিক্ষিত করে তুলবেন, কিভাবে তাকে প্রতিষ্ঠা দেবেন, কিভাবে মানুষের মতো মানুষ হতে শেখাবেন, সেটা কিন্তু একজন অভিভাবকের শেখা উচিত, বোঝা উচিত, উপলব্ধি করা উচিত। কিন্তু মাঝে মাঝে আমরা ভুলে যাই, আমরা নিজেরাই ভুলে যাই, সময়ের অভাবে ভুলে যাই। আমাদের বড্ড সময়ের অভাব, আমরা ছুটছি সময়ের পেছনে দুরন্ত গতিতে, আমরা যান্ত্রিক হয়ে পড়েছি, আমাদের কাজের চাপ প্রচণ্ড। আমরা যেমন ভেবে দেখার সময় পাচ্ছি না যে সম্পর্কগুলোর মধ্যে যে বন্ধনটা, সেই বন্ধনটাকে কখনো কখনো সময়ের অভাবে নড়বড়ে হয়ে যাচ্ছে, আমাদের ভেবে দেখার সময় নেই। তার মানে আমরা কি আমাদের ছেলে মেয়েকে সময় দিচ্ছি না, মানে কি বুঝছি না, সেটাও ভেবে দেখার সময় নেই। ছেলেমেয়েরা কেন মাঝে মাঝে অসন্তুষ্ট হয়ে ওঠে, অসন্তোষ প্রকাশ করে, সেটাও বোঝার সময় নেই। তার থেকে বাবা সহজ রাস্তা কি, 4টে চট থাপ্পড় দিয়ে দাও, চুপ বেটা, 4টে চট থাপ্পড়। বাবা এটা লাগবে, মা চট থাপ্পড়। বাবা মা এটা লাগবে, আবার কথা বলিস, বুঝিস না তুই। কে বুঝবে তাহলে? তোমরা যদি না বোঝো, বুঝবেটা কি? পাড়া প্রতিবেশী কোন দিন বুঝেছিল? পাড়া প্রতিবেশী তো সবসময় দাঁত বের করে হাসে, গেল পাড়া প্রতিবেশী কোনোদিন বুঝেছে? তাহলে বুঝবে তো তোমরাও যদি একবারে হাতা খুন্তি দা কুড়ু নিয়ে ছুটে আসো মারার জন্য, পিটার জন্য, আমাকে না বোঝো, তাহলে বুঝবে কে? আমি কার কাছে যাবো? বন্ধু, হ্যাঁ, আজকাল যা অবস্থা, বন্ধু কে খাঁটি আর কে নকল কি করে বুঝবো? আর তো এইসব ফেসবুকের দৌলতে বন্ধু তো চেনা মুশকিল। দেখা যাচ্ছে দেয়া আছে ছেলের প্রোফাইল, আদতে হলো দেখা গেল ওটা হয়তো মেয়ের প্রোফাইল দেখা যাচ্ছে ছেলে। আবার এদিকে মনের ভেতরে কত কষ্ট, যন্ত্রণা, রাগ,
অথচ সুন্দর করে একটা ইমোজি দিচ্ছে স্মাইলির। কি করে বুঝবে বাইরে স্মাইলি দিচ্ছে ইমোজি? হ্যাঁ, তার মানে কি? তার মানে হচ্ছে কি ভালো লাগছে, হ্যাঁ, কি এনকারেজ করছে, কি স্মাইলি দিচ্ছে, কিন্তু ভেতর ভেতর রাগ। সামনে পাই দেখিয়ে দেবো। পুরো একবারে নকল দুনিয়া। এই যে নকল দুনিয়া, পুরো সোশ্যাল মিডিয়ার দুনিয়াটা না একটা নকল দুনিয়াতে ভরে গেছে। কাকে কোন অবস্থায় কোন রূপে কিভাবে আমরা বুঝতেই পারি না। অ্যাকচুয়ালি ভেতরে ধরো প্রচন্ড রাগ, কিন্তু দেখাচ্ছে কি না কোনো রাগ নেই। এটা বোঝা মুশকিল। আজকের দুনিয়াতে তো আসল বন্ধু, প্রকৃত বন্ধু চেনাই মুশকিল। তাহলে আজকে যদি আমাকে এগিয়ে যেতে হয় বন্ধু ছাড়া, তাহলে কিন্তু আমি একা, তাহলে কিন্তু আমি অসহায়। তাহলে সেই একাকিত্ব, সেই অসহায়তা নিয়ে আমরা যুদ্ধ জয় করতে বেরিয়ে পড়লে কতখানি যুদ্ধ জয় করতে পারবো? 100% আদৌ পারবো কি বন্ধুকে ছাড়া? বন্ধু মানে শুধু বন্ধু বলছি না, প্রকৃত বন্ধু যেমন সেই বন্ধু বাবা হতে পারে, মা হতে পারে, বাড়ির যে কোনো ব্যক্তি হতে পারে, যে কেউ হতে পারে, এবং সে যদি পাশে থাকে এবং আমাদেরকে যদি এনকারেজ করে, তাহলে কিন্তু ওই বললাম বিশ্ব জয় করা সম্ভব। আমাদের অদল বদল গল্পে সাম্প্রদায়িকতার কথা আছে, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে সম্প্রীতির কথা আছে, মিলনের কথা আছে, মানবতার কথা আছে, আর মায়ের স্নেহ ভালোবাসার কথা আছে, আছে বাবার নিজের যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণার বদলের কথা আছে, চেতনার উদয়ের কথা আছে। নিজে বুঝতে পেরেছেন যে এতদিন আমি ভুল করেছিলাম, ভুল পথে ছেলেকে চালিত করেছিলাম, আমি ওই ভুলের জন্য বা ছেলেকে বুঝিনি, তার জন্য আমিই দায়ী। একজন মা মরা ছেলে, তাকে বোঝার জন্য আমাকেই সময় দিতে হবে, আমাকেই তার পাশে থাকতে হবে, তাকে তার মতো করে বুঝতে হবে, আমার মতো করে বুঝতে হবে না, তার মতো করে বুঝতে হবে। কিন্তু আমি সেটা করিনি, বরং আমি তাকে কি করেছি? আমি তাকে না বুঝে আরো শাসন করেছি, কঠিন হয়েছি, কঠোর হয়েছি। কিন্তু একটা ঘটনা, একটা কথা পুরো এই গল্পে হাসান ভাইয়ের পুরো জীবনটাকে পাল্টে দিয়েছে, বোধের উদয় ঘটিয়ে দিয়েছে। একটা ঘটনা, জাতিতে পাঠান, নাম তার হাসান। গল্পে দুই চরিত্র প্রধান, অমৃত আর ইসাব। ইসাব মুসলিম, অমৃত হিন্দু। তো হিন্দু মুসলিম দুইজনের সম্প্রদায়গত দিক থেকে, ধর্মগত দিক থেকে পরিচয় আলাদা হলেও তাদের বহু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে মিল ছিল। যদিও এটা অমিল আমাদের মনে হতে পারে যে হিন্দু আর মুসলিম, কিন্তু বইতে গল্পে এটা কিন্তু বলা হয়নি, এটা কিন্তু কি বলবো, এটা উল্লেখই করা হয় যে এটা তাদের মধ্যে একটা অমিলের উদাহরণ না। গল্পকার এটাই দেখাতে চেয়েছে ও হিন্দু আর এই মুসলিম, এই হিন্দু মুসলিমের কোনো পার্থক্যটাই জীবনে সমাজে হওয়া উচিত নয়। কিন্তু দুজনের মধ্যে একটা পার্থক্য ছিল, অন্য পার্থক্য। কি ছিল বলো তো কেউ? হ্যালো, হ্যাঁ, কি ছিল পার্থক্য? কি ছিল? হিসাবে ছিল খালি বাবা আর অমিতের তিন ভাই আর বাবা মা ছিল। রাইট। তাহলে দেখা যাচ্ছে এটাই পার্থক্য, এটাই লিখতে হবে। কারণ গল্পকার নিজেই, আমরা বুঝতে পারি, আমাদের মনে হতে পারে, কারণ আমাদের মধ্যে কিন্তু সেই বিষটা ঢুকে আছে। সেই বিষটা কতখানি ছড়িয়ে পড়েছে আমাদের রক্তে সেটা আলোচনা সাপেক্ষ, কিন্তু আমাদের মধ্যে বিষ ঢুকে আছে। আর সেই বিষ ঢুকে আছে বলেই আমাদের মনে প্রশ্ন রাখতে পারে, আচ্ছা ও তো হিন্দু, ও তো মুসলিম, তাহলে পার্থক্য আছে না? লেখক হিন্দু মুসলিমের কোনো পার্থক্য এখানে করেনি। লেখক কিন্তু দুইজনকে বন্ধু হিসেবে দেখিয়েছেন, আর বন্ধুত্বের মাঝে কিন্তু এই ধর্ম সম্প্রদায়ের কোনো বাধা হতে পারে না, পাঁচিল হতে পারে না। তাই এটা কোনো পার্থক্য হিসেবে তোমাদেরও দেখানো যাবে না। লেখক তাদেরকে মানুষ হিসেবে দেখেছেন, লেখক তাদেরকে বন্ধু হিসেবে দেখিয়েছেন, এদের এটা কোনো পার্থক্য নয়। তাহলে পার্থক্য হিসাবে শুধু বাবা আছে, আর অমৃতের বাবা আছে, মা আছে, তিন ভাই আছে, এইটুকু পার্থক্য। মানে পরিবারের সদস্য সংখ্যাতে পার্থক্য, আর বাকি দুজনের সব সমান, আর একটাতে ছিল প্রায় সমান। কিন্তু ওই প্রায় সমানটাকে আমরা সমান রাখবো, ওটাকে আমরা পার্থক্যকে রাখবো না। প্রায় সমান কি ছিল? দুজনের বাড়ির জমি ছিল প্রায় সমান। তাহলে একটা মাত্র পার্থক্য, বাকি সব মিল। আর নিজেদের মধ্যে তো সবটাই
মানে কি বলবো, ভীষণভাবে মিল। দুজনের মন দুজনে বোঝে, এটা সব থেকে বড় একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য এটা সব থেকে বেশি বড় প্রয়োজন, যে দুজন নিজের মনকে বোঝে। মুখে কিছু বলতে হচ্ছে না, দুজনের মুখের দিকে তাকিয়েই চোখের ইশারায় মুখের ভাব বুঝে গেছে, মনের ভাব বুঝে গেছে, মুখের তাকিয়ে একবার বুঝে গেছে কি না। এরকম অনেক শক্তি আছে, এই বিচ্ছিন্নবাদী শক্তি অনেক আছে। এই যে কালিয়া, তার গ্যাং দলবল, এরা এইরকম শক্তি, এরা সুযোগ সন্ধানী। এরা কি করবে, দুজনের কানে বিষ ঢালবে, দুজনের বিরুদ্ধে, দুজনকে লড়িয়ে দেবে, লড়িয়ে বাইরে বেশ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজা নেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরা হচ্ছে এই শ্রেণী, এদের কাজই হচ্ছে এইটা। কিন্তু আমরা তো বন্ধু, তাহলে দুনিয়ার যত প্রতিকূল শক্তি আসুক না কেন আমরা কিন্তু তার মোকাবিলা করব। দুজনের মুখের দিকে তাকিয়ে বুঝে গেছে যে না, কেউ আমাদের টলাতে পারবে না, নড়াতে পারবে না। তো যখন পারলো না তখন কি করলো কালিয়া, বিশেষ করে যে দুর্বল বলে মনে হয়েছে তার, যে মনে হচ্ছে ও কিন্তু একটু শক্তিতে কম আমার থেকে, তাহলে একেই আমাকে আঘাত করতে হবে, অ্যাটাক করতে হবে বলেই অমৃতকে একটা চ্যালেঞ্জ দিল, চল কুস্তি লড়। কিন্তু অপেক্ষাই করলো না, তার একবারে জোরে গলা এবং হাত দিয়ে পেঁচিয়ে ধরে টেনে নিয়ে চললো। কিন্তু এই তো প্রকৃত বন্ধু। রাস্তায়, জঙ্গলের রাস্তায় হেঁটে যাওয়া দুই বন্ধু, সামনে ভাল্লুক দেখে একজন গাছে উঠে গেল, সেই বন্ধু না। এই বন্ধু দেখছে আমার বন্ধুকে আমার চোখের সামনে অপমান করছে, ওর উপরে অত্যাচার করছে, ওকে এরকম হেনস্থা করছে, অতএব এর বদলা তো আমি নেব। চুপ করে থাকা এটা কিন্তু প্রকৃত বন্ধু পরিচয় হতে পারে না, এবং বদলা নিল রীতিমতো। আয় আমার সঙ্গে কুস্তি লড়বি, আয় দেখি বলেই এবার ব্যাঙের মতো ল্যাং মেরে ফেলে দিল। তারপরে তো পরিস্থিতি যখন হাতের বাইরে ঘোরালো, কালিয়া কাঁদছে, এখন ছেলের দল পালালো, সবাই যেদিকে পারলো বাবা। না জানি কালিয়ার বাবা যদি শুনতে পায় তাহলে আমাদের কিন্তু পিঠের লাট বানিয়ে দেবে। চলো যে যার মতো বাড়ি যাই। কিন্তু তারপরে এক বন্ধুর দিকে তার বিপদ অসহায় অবস্থার সময় যেভাবে হাত বাড়িয়ে দিয়েছে, সে তো তার দিক থেকে ত্যাগ স্বীকার করলো, এবং বন্ধু, সে যে প্রকৃত বন্ধু তার পরিচয় দিল। এবারে প্রকৃত বন্ধু আর একজন অমৃত হিসাবে এবার তার পালা। আমার বন্ধু আমার পাশে ছিল, কালিয়ার সঙ্গে লড়েছে, জবাব দিয়ে দিয়েছে। তাহলে এখন কি দেখছি, এখন দেখতে পাচ্ছি ওর জামার পকেটটা ছিঁড়ে গেছে, আর জামার কাপড় 6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গেছে। এই অবস্থায় ওকে তো রক্ষা করতে হবে। না বাবা, আমার নতুন জামা বানিয়ে দিয়েছে, আমি যদি এই জামাটা না দিই তাহলে ওর বাবা যেমন ওকে মারবে, আবার এটাও ঠিক আমি যদি জামাটা দিয়ে দিই তাহলে তো আমার বাবার হাতে আমার গায়ে মার পড়বে। তাহলে কি করি, আমরা হলে কি করতাম, আমার বাবার মার আমি খেতে পারবো না, বাবা নতুন জামা বানিয়ে দিয়েছে, অনেক বলে টলে আমাকে নতুন জামা পরিয়ে দিয়েছে, অনেক কত কাণ্ড ঘটিয়েছি আমি কিন্তু চললাম, তুই কি করবি তোরটা দেখ। তখনই বুঝে যেত না, যা হয়ে যাবে, আমার বন্ধু আমাকে রক্ষা করেছে, এবারে আমার পালা, আমিও আমার বন্ধুকে রক্ষা করবো। তাতে বাবার হাতে মার খেতে হয়, খাবো, যদি মার খেতে হয় খাবো কোন, কিন্তু তাও আমি আমার বন্ধুর পাশ থেকে সরবো না। কিন্তু না, বাবার হাতে মার খাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমার ঢাল আছে। ঢালকে বলো, ঢালটা কি? মা তো ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে সবসময়, শুধু বাবার সামনে নয়, মা ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে দুনিয়ার যত খারাপ শক্তি আছে, যত প্রতিকূলতা আছে তার বিরুদ্ধে একবারে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে, সমস্ত ঝড় ঝাপটার বিরুদ্ধে। এই তো মা, ও জানে আমাকে মা তো রক্ষা করবি, মা তাও মারবে, মায়ের মার তো মারার জন্য নয়, ওটা হচ্ছে বাবাকে দেখানো মার, বাবাকে দেখাবে মারছি কিন্তু তুমি বেরো না, আমি মারছি। কিন্তু মায়ের ওই কোমল হাতে 2-4টে চড় থাপ্পড়, ওটা তো একবারে মধু মাখা স্নেহের পরশ বা স্পর্শ। আর বাবার হাত তো নয় যেন হাতুড়ির বাড়ি মুখ, তার থেকে
রক্ষা আমাকে মা করবেই, আমার তো মা আছে, কিন্তু ওর বাবার হাত থেকে ও রক্ষা পাবে কি করে? কে রক্ষা করবে? তার মানে অমৃত তো জানে যে জাতিতে পাঠান, নাম তার হাসান। সেই হাসান বাবা এতটা রুক্ষ, এতটা কঠিন, মাঝে মাঝে নিশ্চয়ই তোমার ছেলেকে মানে হিসাবকে এমন মার মেরেছে টেরেছে, এটা হয়তো অমৃত দেখেছে, জানতো বাবা কতখানি কঠিন হয়ে ওঠে, মাঝে মাঝে রূঢ় হয়ে ওঠে, অমানবিক হয়ে ওঠে। তাহলে ওর বাবার যা ক্ষমতা, সেই ক্ষমতা সামর্থ্য তো আরেকটা নতুন জামা কিনে দেওয়ার মতো নেই। তাহলে কি করবে? তার রাগটা গিয়ে পড়বে ছেলের উপরে। তাহলে তাকে আমাকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। তুই আমারটা পর, আমি তোরটা করছি। কিন্তু তুই আবার বন্ধু বলার সাথে সাথে কি করে নেবে নাকি? বন্ধু তারও তো অসুবিধা হবে, সেটা তো জানতে চাওয়াটা তার কর্তব্য। তো তুই কি করবি? আরে আমাকে বাঁচানোর জন্য মা আছে, তুই পর। তো মানে তুই পর, দেখছি। ওরা যখন জামা অদল বদল করছিল তখন কজন জামা অদল বদল দেখেছিল বলো তো? ঘটনাটা বলো, কজন দেখেছিল? দুজন দেখেছিল। হাসান উনিও দেখেছিলেন, কারণ ওই যে কাশির আওয়াজ শুনলো ওরা, কেউ যেন কাশছে, ওই কাশির আওয়াজ সম্ভবত না হাসানেরই হবে। কারণ হিসাবের বাবার হওয়ার কারণ তামাক খেত, হুঁকো টানতো। আর যারা তামাক খায় হুঁকো টানে, হুঁকো জানো তো, এরকম ধরে টানে, নেশা করে, তখন গলাটায় ঘড়ঘড় করতে থাকে। ও কাশিটা ওনারই হওয়া উচিত। উনি কিন্তু শুনেছেন কথা এবং দেখেছেনও। কিন্তু আমরা আবার জানি ওখানে ওই যে ছেলে ছোকরার যে দঙ্গল ছিল, দল, সেই দঙ্গল থেকে একটা ছেলে কিন্তু কোনোভাবে ওদের জামা বদলানোর ঘটনাটা কিন্তু দেখে ফেলেছিল নিজের চোখে। সেটাও আমাদের গল্পে দেওয়া আছে। তার মানে দুইজন, এবং ছেলেদের মধ্যে একজন দেখে অন্য ছেলেদেরকে বলে দিয়েছে, সবাই মিলে ওদেরকে খেপাচ্ছে। কারণ কি? কারণ হিসাবের কাছে তো কালিয়া হেরে গেছে, ওটা তো কালিয়ার গ্যাং। তাহলে কালিয়ার গ্যাং খেপাচ্ছে। যখন পারলাম না, সামনাসামনি পারলাম না, তাহলে কি করবো? পেছন দিক দিয়ে কাটা শুরু করেছে। ও জামা অদল বদল করেছিস, অদল বদল বলে দেব। চলো দেখি কিভাবে বাঁচাস। বাবা ওদের মধ্যে ভয় আছে, আমরা অনেক কষ্টে লুকিয়েছি। মা জেনে গেছে, অমৃতের মা জেনে গেছে, কিন্তু মা তো ব্যাপারটাকে সামাল দিয়ে দিয়েছে। যেমন ওই ছেলাংশটাকে সুতো দিয়ে মানে সূক্ষ্মভাবে রিভু করে বেশ উদরে দিয়েছে কাজ। কিন্তু এখন যদি এই ছেলেদের কাছ থেকে জেনে যায়, তার বাবার কানে যায়, তাহলে তো সত্যি সর্বনাশ। অতএব বাবা তাড়াতাড়ি পালিয়ে আসছে, দৌড়ে পালিয়ে আসছে। তাও ছেলের দল পেছনে খেপা দেখা হবে, অদল বদল। যেই পালিয়ে আসছে, এদিকে তো হাসান বসেছিল। জাতিতে পাঠান, নাম তার হাসান। আরে কি ব্যাপার, তোমরা পালিয়ে আসছো কেন এরকম? আসো এদিকে আসো। বাবা গেল এইভাবে ডাকছে। আমার বাবা তো এইভাবে ডাকে না। জেঠু তো এইভাবে কোনদিন ডাকে না। জেঠু তো এরকম বাবা বাঘের মতো কাঁপতে থাকি আমরা। এমনিতেই আমরা অপরাধ করেছি, জামা অদল বদল করেছি, জামা ছিঁড়ে ফেলেছে। আর তার মানে এইভাবে ডাকছে, মানে কি পুরো একদম চরিত্রটা বদলে গেছে, গলার ভয়েস বদলে গেছে, শান্তভাবে ডাকছে, আগের মতো ডাকছে না। আগের মতো ডাকলে হয়তো বুঝে যেত ব্যাপারটা কোনো কিছু নয়, স্বাভাবিক, জানতে পারি। একে তো মনের মধ্যে ভয়, জামা অদল বদল করেছে, ছিঁড়িয়ে ফেলেছে জামা, তার উপরে লুকিয়েছে ওরা। তার মানে এমন ভাবে ডাকছে, এই তোমরা এদিকে এসো, শোনো এদিকে। হ্যাঁ, এরকম ভাবে ডাকছে কেন? তার মানে কিছু তো একটা ব্যাপার জেনে গেছে নাকি? হ্যাঁ, মনে জেনে গেছে। ভয় পাচ্ছ না? বসো। কি বলে এখানে বসাচ্ছে কাছে, সর্বনাশ। না, অপেক্ষা করছে চমক, ক্লাইম্যাক্স। বাহালি বৌদি, ও বাহালি বৌদি, বেরো, আসো ঘর থেকে আসো। কে বাহালি বৌদি? কে বাহালি বৌদি? ও বাহালি বৌদি, কে বাহালি বৌদি? কে বাহালি বৌদি? হ্যাঁ, বাহালি বৌদি, এদিকে এসো। কি হাসান ভাই? ও হাসান ভাই, কি বলছো? বলো।
আর বাহালি বৌদি শোনো শোনো শোনো, বলো হাসান ভাই, বলো হাসান ভাই, বলো কি বলছো? বাহালি বৌদি আমার মনটা ভরে গেল। কেন হাসান ভাই, কি হয়েছে? আর বলো না বাহালি বৌদি, তোমার ছেলে আমাকে বদলে দিয়েছে। তোমার ছেলের মতো ছেলে পেলে আমি কতজনকে মানুষ করতে রাজি আছি বলো? 21 জনকে। দুটো ক্রিকেট খেলার টিম হবে, কতজন হলে? তাহলে 21 জন। তাহলে আর একজন প্লেয়ার কি হবে? নিজের ছেলে হতে পারে, নিজের ছেলে হতে পারে, বাবাও হতে পারে। নাম তার হাসান, জাতিতে পাঠান, মোগল পাঠান যেমন ছিল পাঠান, কিন্তু লিখবি নাম তার হাসান, হাসান ভাই, হাসান নিজে হতে পারে প্লেয়ার। আমার মাথায় ঢুকলোই না, আমার মাথায় ঢুকলো না এই 21-এর সংখ্যাটা। তোদের কি কারো জানা আছে? অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকে মানুষ করতে রাজি আছি। আমার একটা ছেলেকে এখন মানুষ করতে পারছি না এই হিসাবকে, কিন্তু আমার কি বলে তোমার মতো এই ছেলে, তোমার ছেলের মতো এই ছেলেকে পেলে আমি 21 জনকে মানুষ করতে রাজি আছি। আমি বুঝে গেছি মানুষ করতে হয় কিভাবে, আমি বুঝে গেছি ছেলেকে বুঝতে হয় কিভাবে। একটা ডায়লগ, একটা ডায়লগ, মা গেলে মা পাগলা, কে গেলে কে পাওয়া যায়। প্রায় একটা ডায়লগ, প্রায় হিট ডায়লগ, একটা কথা, একটা সংলাপ হাসান ভাইয়ের ধ্যান ধারণাটাকে বদলে দিয়েছে। সত্যি আমি ছেলেটাকে বুঝতাম না, আমার ছেলেটাকে বুঝতাম না, আমি ছেলেটাকে কি মারধর করতাম, হ্যাঁ বুঝতাম না, কঠিন হতাম মাঝে মাঝে। কিন্তু আমার বোঝা উচিত ছিল মা মরা ছেলে, তাহলে মায়ের দায়িত্ব পালন করা উচিত ছিল, বাবার দায়িত্ব পালন করা উচিত ছিল, কিন্তু বাবার দায়িত্বটাই পালন করতে পারিনি, ওর মায়ের দায়িত্ব কি করে পালন করব। কিন্তু আপনার ছেলে এইটুকু ছেলে আমাকে বুঝিয়ে দিয়েছে বন্ধুর জন্য কিভাবে ত্যাগ স্বীকার করতে হয়, বন্ধুর পাশে কিভাবে দাঁড়াতে হয়। আবার এটাও বলে দিয়েছে যে মায়ের স্নেহটা কি রকম ভাবে একটা ছেলের সংস্কারকে তৈরি করে দেয়। আপনি আছেন বলে আপনার ছেলেটা এইভাবে তৈরি হয়েছে, আর আমার ছেলের মা নেই বলে আমার ছেলেটা ভালোই তৈরি হয়েছে, আমি অমানুষ তৈরি হয়েছি। কি বলেন হাসান ভাই? আমার মধ্যে এটাই ঢুকলো না। 21 জনকে রাজি আছি মানুষ করতে কেন বলেছে? 22 জন কেন বলেনি? কিংবা 20 জনই বা কেন বলেনি? বা আরো সংখ্যাটা বাড়ায়নি কেন? সংখ্যা বাড়াতে তো কোনো ব্যাপারই না। 21টা কেন? এই 21 কি হাসান ভাইয়ের কোনো লাকি নাম্বার নাকি রে? কিন্তু মানে জন্মদিন ছিল। ও তখন কিছু তো একটা আছেই, কারণ নাহলে 21 কেন? কিছু তো একটা থাকতেই পারে, না হলে র্যান্ডামলি একটা মনে এসছে তাই বলে দিয়েছে, সেটাও হতে পারে। কিন্তু আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না যে 21 জন কেন, 20 জন নয় কেন, বা 22 জন বা নয় কেন, 21 জনই কেন? তাহলে লেখককে জিজ্ঞেস করতে হবে, আমি পারবো না, যদিও পরীক্ষায় আসবে না। আচ্ছা 21 জন কেন বলেছে, 20 জন কেন বললো না, বা 22 জন কেন বলেনি? আরো বাড়াতে পারতো বা কমাতে পারতো, না কমাতে পারতো না বাড়াতে পারতো, কেন বাড়ালো না? পরীক্ষায় আসবে না, কিন্তু ভাবতে পারতো কেন বাড়ায়নি। ভাবনা, সাহিত্য তো আমাদের ভাবনা চিন্তা করার এটাকে, জগৎটাকে আরো প্রসারিত করে না। ভাবো। তাহলে পাড়া প্রতিবেশী সবাই গোল হয়ে বসলো শোনার জন্য হাসানের গল্প, হাসানের মুখ থেকে গল্প শোনার জন্য রেডি হলো। হাসান কিন্তু বলছে, তোমার ছেলে বাহালি বৌদি, তোমার ছেলে আমাকে বদলে দিয়েছে। তোমার ছেলে কি বলেছিল জানো? কি বলেছিল বলো, ডায়লগ কি বলেছিল ছেলে? অমৃত কি বলেছিল? আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, আমাকে বদলে দিয়েছে। এই যে বন্ধুত্বের গল্প, এই গল্প শুনে আমাদের গ্রামের দুটো এই অল্প বয়সী ছেলে বালক
তারা এরকম, তাদের বন্ধুত্ব এতখানি আমরা গ্রামের মানুষ হয়ে জানতাম না। ওদের এই বন্ধুত্বের ভালোবাসার গল্প শুনে আমাদের বুক ভরে গেল, আমরা গর্বিত। চলে গেল কার কানে কথা? উনি ব্যান্ড পার্টি নিয়ে এলেন, ঢাক ঢোল বাজিয়ে, মিডিয়া নিয়ে এসে, বাহ, আমার গ্রামের দুই ছেলে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করেছে, দাও ওদের গায়ে স্ট্যাম্প বসিয়ে, তুমি অদল আর তুমি বদল। ক্যামেরাম্যান এখানে ফোকাস করো, আমি একে দিলাম অদল নাম আর এখানে বদল। মিডিয়া তুমি ফ্ল্যাশ করো চারদিকে, একবারে আলোর রোশনাই ফ্ল্যাশ হচ্ছে, মিডিয়া সোশ্যাল মিডিয়া ভরপুর হয়ে যাচ্ছে। অমৃত অদল, হিসাব বদল, আর ছেলের দল নিজেদের ধারণা বদল। ছেলের দলেরও ধারণা বদল হয়ে গেল না? ছেলের দল আগে খেপাচ্ছিল, অমৃত হিসাব অদল বদল খেপাচ্ছিল, উস্কে দিচ্ছিল, তাদিয়ে দিচ্ছিল। আর এখন যখন উস্কাচ্ছে বা তাড়াচ্ছে, ও অমৃত হিসাব তোদের নাম অদল বদল করে দিচ্ছে, অদল বদল। আগে তারা ভয় পেয়ে পালিয়ে এসেছিল অদল বদল শুনে, আর এখন অদল বদল শুনে কি তাদের ভয় থাকবে না ভয় পাবে? তাদের বুকটা গর্বে ভরে গেল। অদল বদল, বাহ, সবাই মেনে নিয়েছে, সবাই স্বীকৃতি দিয়েছে অদল বদল। বরং এই অদল বদল বলা তাদের আরো গর্বিত করলো, তাদের বুকটা আরো ভরিয়ে দিল। আর সেই অদল বদল এই কথা আকাশ বাতাসময় ধ্বনিত হতে লাগলো, আর ভাসতে ভাসতে গুজরাটের পরিধি ছাড়িয়ে আমাদের কানে এসে বাজতে লাগলো। অদল বদল, অমৃত হিসাব অদল বদল। কি বোঝা গেল? কিছু বোঝা গেল? তো অমৃত হিসাব অদল বদল আমরাও আমাদের জীবনে আমাদের মধ্য থেকেই এই অদলকে আর বদলকে খুঁজে নেব। কারণ এই অদল বদলের ভিড়ে, এইরকম ভিড়ে অদল বদল লুকিয়ে আছে। কিন্তু অদল আর বদলকে খুঁজতে গিয়ে আমরা আসলে খুঁজে নিই বা খুঁজতে পারি না বলে হয়তো আমরা ভিড়ের মাধ্যমে ভুল নির্বাচন করে ফেলি। অদল বদলের জায়গায় কে আছে? সুবিধাবাদী, স্বার্থপর, সুযোগ সন্ধানী বন্ধু। কিন্তু ও বন্ধু নয়, ও মুখোশধারী বন্ধু, তাই বন্ধু নামের কলঙ্ক। এদের থেকে সাবধান। এরা যেমন বিপজ্জনক হয়, তেমনি এরাই তোমাকে ঠেলে দেবে গাড্ডায়, খানায়, খন্দে, নালায়, নর্দমায়। কিভাবে তোমার জীবনে ভয়ঙ্কর হয়ে উঠবে বুঝতে পারবে না। তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই থাকবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো, শুনি। এর উপরে যদি কোনো প্রশ্ন থাকে, একটা পৃষ্ঠা বাকি রয়েছে, সেটা পরে আমরা আলোচনা করে নেব। স্যার, এই গল্প ঈশান ও অমৃত কি হিন্দু এবং মুসলমান ছিল? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার মাসি বলো, উত্তর পেয়ে গেছিস? তারপরে আর কারোর কোনো প্রশ্ন আছে? নাই, কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, এরপরে কি নিয়ে আলোচনা হবে, কি বৃত্তান্ত কালকে বলে দেবো। আজকের এই পর্যন্ত থাকুক। সবাইকে টাটা, গুড নাইট। আমাদের রাতে নিশাচর, টাটা, গুড নাইট।